তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফেব্রিক হ্যান্ডেল প্রপার্টিজ। এখানে হ্যান্ডেল প্রপার্টিজ টেস্ট করার জন্য আমরা নর্মালি যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ফিলটা আমরা দেখি। হ্যাঁ, কোয়ালিটি ইন্ডিকেট করতে গেলে আমরা একটা সাবজেক্টিভ মেজারমেন্টে যাই। যেমন আমরা হয়তোবা হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করে দেখি যে আসলে এটা কেমন। কিন্তু এটা না করার জন্যই আমাদের এই যে দুইটা সিস্টেম বা মেথড ডেভেলপ করা হয়েছে। একটা হচ্ছে কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম বা কেইএস, আর একটা হচ্ছে ফাস্ট মানে ফেব্রিক এসুরেন্স বাই ফাস্ট মানে সিম্পল টেস্টিং। তো এই যে ফাস্ট এবং কেইএস এগুলা কি, এগুলা কেন ডেভেলপ করা হয়েছে, অর্থাৎ ফেব্রিক হ্যান্ডেল প্রপার্টিটাকে একটু অবজেক্টিভ ইভ্যালুয়েশনে নিয়ে আসার জন্যই মূলত এই টেস্টিংগুলো ডেভেলপ করা হয়েছে। এবং এই বিষয়টাই আমরা আজকে মানে এই চ্যাপ্টারে দেখব খুব ডিটেলসে। তো যদি আমি বলি যে ফেব্রিক হ্যান্ডেল প্রপার্টিস আমরা কীভাবে টেস্ট করব, তাহলে তোমরা কি করো, আমরা নর্মালি কাপড়কে হাত দিয়ে স্পর্শ করে দেখি যে তার কোয়ালিটি কেমন বা হ্যান্ডেল প্রপার্টিটা ভালো কি ভালো না। আমাদের হাতে যদি মানে সেন্স করে সফট ফিল হয় তখন আমরা সেই কাপড়টাকে ভালো বলতেছি এবং খারাপ বলতেছি। এটা হচ্ছে আমাদের স্বভাবগত অবস্থা। তো এখন এই যে বিষয়টা, অর্থাৎ আমরা টাচ করে একটা কোনো কিছুর জাজমেন্ট দেওয়া, এটা একটা সাবজেক্টিভ মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন। এখন এই ইভ্যালুয়েশনটা সবসময় অনেক ইজি না, কিন্তু একটা টাফ ব্যাপার। কারণ এখানে আমি যাদেরকে দিয়ে এই প্রপার্টিটা টেস্ট করব, মনে করো যে এই হ্যান্ডেল প্রপার্টিটা দেখবে, সে কিন্তু এক এক রকম অবস্থায় এক এক রকম দেখতে পারে। এখন মনে করো অনেকেই আছে যে ধরো সাপোজ জিমে যায় অথবা খুব হার্ড ওয়ার্ক করে, তাদের হাত কিন্তু এমনিতেই শক্ত, তার হাতের জন্য যেটা সফট আর আরেকজন সফট হাতের মানুষের জন্য কিন্তু এটা সফট না। আবার অনেকগুলো সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে, এক এক মানুষের এক এক ধরনের সাইকোলজি কাজ করে। সে হয়তো অনেক সফট বিষয়কেও সফট মনে করে, আবার কেউ আছে অনেক হার্ড বিষয়কেও সফট মনে করে বা হার্ড মনে করে না। তা অনেক ফিজিওলজিক্যাল ব্যাপার আছে, সোশ্যাল ফ্যাক্টর আছে। এই জন্য অনেকগুলো ফ্যাক্টর যেহেতু এখানে কাজ করে সাবজেক্টিভ মেজারমেন্টের ক্ষেত্রে, এতদিন পর্যন্ত এটাই করে আসা হয়েছে যে ফেব্রিকের হ্যান্ডেল প্রপার্টি দেখার জন্য এই হিউম্যান টাচের যে সেন্সেশনটা বা সেন্স, এটাকেই অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু পরবর্তীতে চিন্তা করলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানে গবেষণার মাধ্যমে যে না, এটাকে একটু অবজেক্টিভ মেজারমেন্টে নিয়ে আসা যায় কিনা, অবজেক্টিভ ইভ্যালুয়েশনে। অর্থাৎ কিছু টেস্ট করলাম, সেই টেস্টগুলো দিয়ে একটা মানদণ্ডে নিয়ে আসলাম, সেই মানদণ্ডটাকে আমরা ইভ্যালুয়েট করে ফেললাম, একটা মানে অবজেক্টিভ মেজারমেন্ট করতে পারলাম, এরকম সাবজেক্টিভ না থাকলো বিষয়টা। তো যেহেতু সাবজেক্টিভের সমস্যাগুলো কি বললাম, এখানে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল, সোশ্যাল বিভিন্ন ফ্যাক্টরের কারণে মূলত বিভিন্ন ধরনের বিভিন্ন রকম রেজাল্ট দিবে। অর্থাৎ একই কাপড়ের হ্যান্ডেল প্রপার্টি বিভিন্নজন বিভিন্ন রকম বলতে পারে, অর্থাৎ ভালো বলতে পারে, খারাপ বলতে পারে। তো এই সমস্যা দূর করার জন্য এই অবজেক্টিভ ইভ্যালুয়েশনের জন্য আমরা এই পর্যন্ত আর কি 3টা মেথড পাই বা 3টা এরকম সিস্টেম ডেভেলপ করা আছে। তো এই 3টার মধ্যে তোমাদের সিলেবাসে 2টা আছে, আমরা ওই 2টাই পড়বো। আর এর বাইরেও কিন্তু আরেকটা আছে। তো 2টা কি যেটা তোমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে এই যে কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম কেইএস, আর একটা হচ্ছে ফাস্ট FAST ফেব্রিক অ্যাসেসমেন্ট বাই সিম্পল টেস্টিং। এই দুইটা দুই জায়গায় অরিজিনেট হয়েছে। যেমন কাওয়াবাতাটা অরিজিনেট হয়েছে জাপানে কিয়োটো ইউনিভার্সিটিতে, আর যেটা ফাস্ট টেস্টার এটা হচ্ছে কমনওয়েলথের যেই রিসার্চ এবং সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন আছে সেখান থেকে হয়েছে অস্ট্রেলিয়াতে। আর যেটা আমেরিকাতে হয়েছে সেটা হচ্ছে ফাব্রোমিটার, যেটা আমাদের সিলেবাসে নাই, এটা ক্যালিফোর্নিয়া US থেকে ডেভেলপ করা হয়েছে। তো আমরা সেটা মানে দেখবো না আজকে, শুধু এই 2টাই দেখবো। একটা হচ্ছে কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম, আর হচ্ছে এই ফাস্ট FAST ফেব্রিক অ্যাসেসমেন্ট বাই সিম্পল টেস্টিং। আচ্ছা, তো আমি সরাসরি এই কথাগুলো যেগুলো বললাম এগুলো এখানে ওরকমই লেখা আছে। মানে হ্যান্ডেল প্রপার্টির ক্ষেত্রে এই বিষয়গুলো যেহেতু জড়িত, সেজন্য আমরা একটা সাবজেক্টিভ মেজারমেন্টে না গিয়ে অবজেক্টিভ মেজারমেন্টে আসার জন্য এই 2টা টেকনিক ডেভেলপ করা। তো কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম KES এটা সম্বন্ধে একটু বলি। এটা ওই যে এখানে বলা আছে যে কিয়োটো ইউনিভার্সিটি জাপানে এটা অরিজিনেট হয়েছে, ঠিক আছে। তো এটা আসলে কি, এটা হচ্ছে একগুচ্ছ টেস্টিং। আমরা একটা সিরিজ অফ টেস্ট করব একটা ফেব্রিককে তার হ্যান্ডেল প্রপার্টি আইডেন্টিফাই করার জন্য, তার হ্যান্ডেল প্রপার্টির সাথে সংশ্লিষ্ট কিছু টেস্ট কন্টিনিউয়াসলি করে যাব এবং একগুচ্ছ টেস্ট করব। এবং এই টেস্টগুলো করে হিউম্যান টাচের যে পারসেপশন সেটাকে আমরা মেজার করব। মনে করো এই টেস্টিংয়ের যে রেজাল্টগুলো আছে সেগুলোকে আমরা, মানুষ কোনো কিছুকে স্পর্শ করে যেরকম ফিল আসে, খারাপ বলে ভালো বলে বা হ্যান্ড ফিলটা ভালো খারাপ, এই যে প্রপার্টিসগুলো বলে, এই প্রপার্টিসগুলোর সাথে রিলেট করে একটা মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা বা একটা অবজেক্টিভ মেজারমেন্ট দেওয়ার চেষ্টা। তো কমফোর্টের সাথে জড়িত যেসব প্রপার্টিসগুলো আছে, কমফোর্টের সাথে কিছু প্রপার্টিস মানে ডিরেক্টলি জড়িত, মনে করো রাবিং ফাস্টনেস বলো, রাবিং
হ্যাঁ, বা ঘষলে কেমন খসখসা নাকি খসখসা না, সারফেসটা কেমন, ব্যান্ডিং কেমন, বাঁকানো যায় কি না, তারপরে হচ্ছে টেনজাইল প্রপার্টিসগুলো কেমন, শিয়ার প্রপার্টিস কেমন, কম্প্রেশন করতে গেলে সংকুচিত হয় কিনা, এটার সাথে কিন্তু হ্যান্ডেল প্রপার্টিসের সম্পর্ক আছে। কোনো কিছু যদি সহজে সংকুচিত হয় তাহলে হ্যান্ডেল প্রপার্টি একরকম হবে, আর তুমি এটাকে চাপাইতে পারতেছো না তাহলে হ্যান্ডেল প্রপার্টি আরেক রকম হবে। তো এই জন্য কমফোর্টের সাথে যেসব টেস্ট জড়িত বা যেসব প্রপার্টিস বা মেকানিক্যাল টেস্টিং জড়িত আছে, সেই সব মেকানিক্যাল টেস্টিংগুলোকে মানে মেকানিক্যাল প্রপার্টিসগুলো টেস্ট করার মাধ্যমে মূলত অবজেক্টিভ মেজারমেন্টের প্রপার্টিসগুলো টেস্ট করা হয়। ঠিক আছে, অর্থাৎ যেগুলা হ্যান্ডেল প্রপার্টির সাথে বা কমফোর্টের সাথে জড়িত সেই টেস্টগুলোকে মূলত এখানে কনসিডারেশনে নিয়ে আসা হবে। যেমন কি কি আনা হতে পারে, এখানে হচ্ছে তোমার শিয়ার প্রপার্টিস আসতে পারে, টেনজাইল এবং শিয়ার, এই যে এখানে আছে টেনজাইল অ্যান্ড শিয়ার, এটা আসতে পারে। তারপরে ব্যান্ডিং প্রপার্টিস আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কম্প্রেশন প্রপার্টিস আসতে পারে। তারপরে হচ্ছে এই যে সারফেস প্রপার্টিস বা সারফেস ফ্রিকশন, রাফনেস, সারফেসটা কি ফ্রিকশনাল রাফ নাকি, এই জিনিসগুলো মূলত আসতে পারে। তো এই সব মেকানিক্যাল টেস্টিং বা ফিজিক্যাল টেস্টিংয়ের মাধ্যমে মানে এই টেস্টিংয়ের যে রেজাল্ট, এই টেস্টিংয়ের রেজাল্টগুলোকে আমরা বিভিন্ন সাবজেক্টিভ মানে হ্যান্ডফিল প্রপার্টিজের মাধ্যমে রিলেট করব। এবং সাবজেক্টিভ হ্যান্ডফিল প্রপার্টিজ আমরা আগে এই যে এই কোর্সে যেগুলো পড়েছি সেগুলোর সাথে রিলেট করতে পারি আমরা। যেমন কি কি, স্টিফনেসের সাথে আমরা রিলেট করতে পারি, সফটনেসের সাথে রিলেট করতে পারি, তারপরে ফুলনেস মানে ফাঁপি হওয়া থাকার যে প্রবণতা সেটা, তারপর স্মুথনেস, তারপর যে মানে টোটাল ওভারঅল যে হ্যান্ডেল প্রপার্টি আছে সেটার সাথে আমরা এগুলোকে রিলেট করতে পারি। আর এই রিলেট করার জন্যই মূলত এই ইভ্যালুয়েশন যে সিস্টেম সেটা, অর্থাৎ কাওয়াবাটা ইভ্যালুয়েশন সিস্টেম, যেটা জাপান থেকে ডেভেলপ করা। তো এখন আমরা এটাতে কি কি টেস্ট হয় এবং কি কি মূলত দেখা হয় সেটা আমরা একটু দেখে নেই। যে এই চার্টে যেটা দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে মূলত ওই সব মেকানিক্যাল টেস্টগুলা যেগুলা করে কম্বাইন একটা রেজাল্ট আমরা দিতে পারি এই ফেব্রিকের হ্যান্ডেল প্রপার্টি বা মানে সফটনেস বা হ্যান্ড ফিলের ক্ষেত্রে। তো ফেব্রিক কাওয়াবাটা ইভ্যালুয়েশন সিস্টেম অনেকগুলো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়, অর্থাৎ অন্য আরও যেসব ফ্লেক্সিবল প্লাই ম্যাটেরিয়াল বা 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল যেসব অবজেক্ট আছে শিট ম্যাটেরিয়াল সেগুলোর জন্য হয়। তবে আমরা শুধু ফেব্রিকের ক্ষেত্রে কোন টেস্টগুলো হয় সেটা দেখি। টেনজাইল হয়, শিয়ার হয়, ব্যান্ডিং হয়, সারফেস প্রপার্টিজ হয়, কম্প্রেশন হয়, সারফেস ফ্রিকশন হয়, সারফেস রাফনেস হয় এবং ওয়েট। তাহলে এই যে 8টা টেস্ট দেখতেছো, এই 8টা মেকানিক্যাল টেস্টের মাধ্যমে আমরা একটা মানদণ্ডে আসার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে এখানে 4টা মডিউল আছে আর কি। হ্যাঁ, কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম অফ ফেব্রিক যেটা KESF, এখানে চারটা স্ট্যান্ডার্ড মানে মডিউল সাজেস্ট করে 4 ধরনের। এটা হচ্ছে টেনজাইল অ্যান্ড শিয়ারিং টেস্টিং, ব্যান্ডিং, কম্প্রেশন, সারফেস ফ্রিকশন অ্যান্ড ভেরিয়েশন। তো আমরা এই 4টা একটু দেখে নিই, 4টাতে আবার কী কী মডিউল আছে, অর্থাৎ 4টাতে আবার ভিন্ন ভিন্ন যেমন টেনজাইলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কয়েকটা মডিউল আছে, যেরকম শেয়ার ব্যান্ডিংয়েও আছে। তো আমরা একটা একটা করে দেখি। এই 4টাই মূলত হচ্ছে এখানে কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেমের টেস্টিং মেশিন। এই 4 ধরনের মেশিনে মূলত আমাদের কিছু মডিউল টেস্ট করা লাগবে, তারপরে আমরা এই রেজাল্টটাকে ইন্টারপ্রিট মানে করতে পারবো। তো কম্প্রেশনটা প্রথমে দেখানো হয়েছে, 3 নাম্বারটা দেখো। এই যেটা কোড হচ্ছে KES, কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম F, ফেব্রিকের জন্য B3, এটা হচ্ছে কম্প্রেশন। তো compression properties of 2 cm² area are measured with KES FB3 compression tester at an appropriate force for material type being tested. একটা নির্দিষ্ট ফোর্সে, এই যে দেখো কাপড় এখানে আছে, কাপড়ের উপর এই যে কম্প্রেশন করা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া 2 cm², 2 cm² এরিয়া জুড়ে কাপড়টাকে নির্দিষ্ট প্রেসারে চাপ দেওয়া হচ্ছে, কাপড়টা কি কম্প্রেস হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে 3টা মডিউল দেখা হয়, EMC, RC আর হচ্ছে থিকনেস। তো ইএমসিটা কি, এটা কতটুকু কম্প্রেস করে যায়, মানে এটার কম্প্রেসেবিলিটি। বেসিক্যালি ইএমসিটা আমাকে কি ইন্ডিকেট করতেছে, কম্প্রেসেবিলিটি। মানে আমি যে এই 2 cm² একটা নির্দিষ্ট প্রেশার অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, কাপড়টা কতটুকু কম্প্রেস করলো। এখন এটা যদি বেশি হয়, মানে বেশি কম্প্রেস করে, তাহলে কিন্তু হ্যান্ডেল প্রপার্টি ভালো হবে। এই যে দেখো, এই হায়ার ভ্যালু ইন্ডিকেটস গ্রেটার কম্প্রেসিবিলিটি। তার মানে যদি বেশি সংকুচিত হয় কাপড় কম্প্রেস করে, তাহলে এটা হায়ার কম্প্রেসিবিলিটি ইন্ডিকেট করে। আর আরসি মানে হচ্ছে এটা রিকভার করা। আমি যে কম্প্রেস করলাম, আরসি মডিউলে আরসির কোডিংয়ে দেখা হবে হচ্ছে কতটুকু রেজিলিয়েন্স হলো বা প্রিভিয়াস অবস্থায় ফিরে আসলো। তাহলে কম্প্রেশনাল রেজিলিয়েন্সি হচ্ছে এটা, এটাও ভালো। এটা হায়ার দ্য ভ্যালু মানে গ্রেটার রিকভারি ইন্ডিকেট করবে। যদি ভ্যালুটা বেশি হয় তাহলে রিকভারিটা কী হবে, বেশি হবে। আর 3 নাম্বারটা হচ্ছে থিকনেস দেখা হবে, থিকনেসটা দেখা হবে মিলিমিটারে। তাহলে এই যে 3 নাম্বার যেই মডিউল আছে আমাদের কম্প্রেশন, এই 3 নাম্বার মডিউলে আমরা
কম্প্রেশনের ক্ষেত্রে 3টা পার্ট টেস্ট করতে পারি, একটা হচ্ছে ইএমসি, আরসি আর হচ্ছে থিকনেস। তো ইএমসি কোডিংয়ে দেখা হবে হচ্ছে কম্প্রেস হয় কতটুকু, যদি বেশি কম্প্রেস হয় তাহলে ভ্যালুটা ভালো, কম্প্রেসিবিলিটি ভালো, এবং কম্প্রেসিবিলিটি ভালো মানে হ্যান্ডেল প্রপার্টি ভালো। আরসি মানে হচ্ছে রেজিলায়েন্ট, মানে কম্প্রেশনাল রেজিলায়েন্স, মানে আগের অবস্থায় ফিরে আসা, সেটা যদি ভালো হয়, বেশি হয়, তাহলে এটাও কিন্তু হ্যান্ডেল প্রপার্টির জন্য ভালো এবং মানটা ভালো। আর থিকনেসটা মিলিমিটারে দেখা হবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কম্প্রেশনের ক্ষেত্রে। তারপরে যে ব্যান্ডিং আছে, ব্যান্ডিং এই যে সেকেন্ডটা KES FB2, এটা দেখো ব্যান্ডিংয়ের ক্ষেত্রে একটাই মডিউল, মানে একটাই পার্টস। এই যে দেখো কাপড় হচ্ছে এটা, কাপড়টাকে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করা হয়েছে, বাঁকানো হয়েছে আর কি, ব্যান্ড করা হয়েছে। এই যে তো এদিকে একবার, আবার এদিকে উল্টা দিকেও একবার, রিভার্স এবং মানে ব্যান্ড ফরওয়ার্ড দেন ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ওইটা ব্যান্ডিং করা হয়েছে, আবার ব্যাকওয়ার্ডেও ব্যান্ডিং করা হয়েছে। ব্যান্ডিং মানে তো বুঝো যে এটা এরকম আছে, তো এটাকে ব্যান্ড করে দেওয়া, এরকম বাঁকিয়ে দেওয়া 150 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত। তো এখানে দেখা হয় দ্য ফোর্স রিকোয়ার্ড টু ব্যান্ড দ্য টেস্ট ফেব্রিক অ্যাপ্রক্সিমেটলি 150 ডিগ্রি, 150 ডিগ্রি পর্যন্ত কাপড়কে বাঁকাতে কতটুকু ফোর্স লাগে। তো এটা হচ্ছে মডিউলটা, মানে কোডটা হচ্ছে বি। তো ব্যান্ডিং রিজিডিটি পার ইউনিট ফেব্রিক উইথ, প্রতি ফেব্রিক উইথ অফ ইউনিট ফেব্রিকে ব্যান্ডিং রিজিডিটিটা দেখা হয়, ঠিক আছে। আর হায়ার ভ্যালু ইন্ডিকেটস গ্রেটার স্টিফনেস রেজিস্ট্যান্স টু ব্যান্ডিং মোশনস। যদি এটা বেশি হয়, মানে মানটা যদি বেশি ফোর্স লাগে, হায়ার বি ভ্যালু ইন্ডিকেটে স্টিফনেস বেশি, মানে তুমি এটাকে বাঁকাইতে পারতেছো না, বেশি ফোর্স লাগা মানে হচ্ছে আমি ব্যান্ড করতে গেলে এটা বাধা দিচ্ছে, তার মানে স্টিফ হবে কাপড়টা, আর যত স্টিফ হবে এটা হ্যান্ডেল প্রপার্টি তত খারাপ হবে কিন্তু। আচ্ছা, এটা গেল হচ্ছে ব্যান্ডিং। তারপর আরও দুইটা আছে, একটা হচ্ছে সারফেস প্রপার্টি, যেটা কিনা আমাদের লাস্টের ইয়েটা, সারফেস ফ্রিকশন অ্যান্ড ভেরিয়েশন, অর্থাৎ KES FB4। তো এই সারফেসের ক্ষেত্রে দুইটা মানে টেস্ট দেখা হয় এখানে মূলত। সারফেস মানে কি, সারফেস রাফনেসটা দেখা হয়, মানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, আর হচ্ছে জিওমেট্রিক রাফনেস, দুইটা জিনিস দেখা হবে। একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা তোমরা আগেও জানছো যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক, যেটা ঘর্ষণ গুণাঙ্ক আমরা দেখে থাকি। তো 0 to 1 উইথ হায়ার ভ্যালু করসপন্ডিং টু গ্রেটার ফ্রিকশন অর রেজিস্ট্যান্স অ্যান্ড ড্র্যাগ, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ এটার, হায়ার ভ্যালু করসপন্ডিং টু গ্রেটার ফ্রিকশন অর রেজিস্ট্যান্স, মানে যদি আমার 1 হয় তাহলে অনেক বেশি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, আর 0 হলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অনেক কম, মানে ঘর্ষণকে বাধা দেওয়ার যে প্রবণতা সেটা বেশি নাকি কম। আর SMD, এই SMD যেটা, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রাফনেস, এটা মাইক্রনে দেখা হবে, মাইক্রনে। হায়ার ভ্যালু করসপন্ড টু জিওমেট্রিক্যালি রাফনেস সারফেস, ভ্যালু যত বেশি হবে জিওমেট্রিক্যালি এই সারফেসটাকে তত রুক্ষ ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে শিয়ারিং, হ্যাঁ, এই সারফেস ফ্রিকশন, ভেরিয়েশন, আর হচ্ছে টেনজাইল এবং শিয়ারিং আছে। তো শিয়ারিংয়ের ক্ষেত্রে ইন শিয়ার টেস্টিং দ্য KES FB1, প্রথমটা আর কি, এটাই টেনজাইলের জন্য, এটাই শিয়ারিংয়ের জন্য এই কোডিংটা। তো টেনজাইল শিয়ার টেস্টিং অ্যাপ্লাইজ অপোজিং প্যারালাল ফোর্সেস টু দ্য ফেব্রিক আনটিল এ ম্যাক্সিমাম অফসেট অ্যাঙ্গেল অফ ইটস রিচড। তো শিয়ার তো বুঝো, শিয়ার তো তোমাদের ওই যে ফেব্রিক টেক্সটাইল ফিজিক্সেও ছিল, যে এটাকে মূলত এইভাবে বাঁকানো, হ্যাঁ, মানে এটা তো দেখানো যাচ্ছে না আসলে, এই শিয়ার করা আর কি, মানে এইরকম করে বাঁকানো যেটা, সেটাকে বলা হচ্ছে শিয়ার। অর্থাৎ আমি যদি এদিক থেকে এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করতে চাই, সেটা এরকম, মানে এদিকে ঘুরানো, হ্যাঁ। তো তখন এই শিয়ারিংয়ের ক্ষেত্রে, যে এখানে কাপড়টাকে শিয়ার করা হচ্ছে, তো একটাই টেস্টিং, একটা হচ্ছে জি, মানে শিয়ার স্টিফনেস, শিয়ার করতে গেলে সে কতটুকু বাধা দেয়। তো লোয়ার ভ্যালু ইন্ডিকেটস লেস রেজিস্ট্যান্স টু দ্য শিয়ারিং মোশন, ভ্যালু যদি কম হয় এটা শিয়ার করতে গেলে বাধা কম দেয়, আর যদি বেশি ভ্যালু হয়, মানে মানটা বেশি হয় জি এর, তার মানে এটা ইন্ডিকেট করবে হচ্ছে শিয়ার করতে গেলে বেশি বাধা দেয়, তার মানে এটা তখন সফটনেস যে প্রপার্টিটা বা হ্যান্ডেল প্রপার্টিটা খারাপ হবে। এরপরে হচ্ছে টেনজাইল, এটাও একের মধ্যে, KES FB1 এর মধ্যেই। এখানে দুইটা জিনিস দেখা হবে, একটা হচ্ছে এক্সটেনসিবিলিটি অর স্ট্রেস, মানে পার্সেন্টেজে দেখা হবে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম অ্যাপ্লাইড ফোর্সে, কম্প্রেসিবিলিটি ইলাস্টিক 100% টু ইনইলাস্টিক 0%। যদি ফুল এক্সটেন্ড করে তাহলে 100%, আর যদি একেবারে এক্সটেন্ড না করে এটা হচ্ছে 0%। হায়ার ভ্যালু ইন্ডিকেটস গ্রেটার স্ট্রেস, যদি ভ্যালু বেশি হয়, মনে করো 20%, তার মানে একটু 20% এক্সটেন্ড করে, আর 5% তার মানে 5% এক্সটেন্ড করে। তো যত বেশি পার্সেন্টেজ তত বেশি এক্সটেন্সিবিলিটি বোঝায়, আসলে এক্সটেন্সিবিলিটির সাথেও হ্যান্ডেল প্রপার্টিজের সম্পর্ক আছে। আর RT যেটা, এটা টেনজাইল রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট করতে পারে কতটুকু, অর্থাৎ পার্সেন্ট রিকভারি ফ্রম স্ট্রেস হোয়েন দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ রিমুভড,
যখন আমি অ্যাপ্লিকেশন করলাম ফোর্সটা স্ট্রেস হলো, এটাকে রিমুভ করার পরে রেজিলায়েন্ট কতটুকু, টেনজাইল রেজিলিয়েন্সিটা কেমন, মানে আগের অবস্থায় কতটুকু ফিরে আসে। তো হায়ার ভ্যালুজ ইন্ডিকেট গ্রেটার রিকভারি ফ্রম হ্যাভিং বিন স্ট্রেসড। স্ট্রেস হয়ে যাওয়ার পরে যদি ভ্যালুটা এখানে হায়ার হয়, তার মানে এটাকে রিকভারিটা বেশি, মানে বেশি পরিমাণ রিকভার করলো আর কি। ধরো এক্সটেনসিবিলিটি 10%, রিকভারি হচ্ছে 9%, তার মানে হচ্ছে ভালো 9% পর্যন্ত রিকভার করে, বা রিকভারি 10%ই বা 100% রিকভার করলো, আগের যা অবস্থা ছিল সেটা পুরোটাই রিকভার করে ফেললো। তো এটা হচ্ছে বিষয় যে আমার কত পার্সেন্ট রিকভার করলো, টেনজাইল রেজিলিয়েন্সিটা কেমন, সেটা হচ্ছে আরটি দিয়ে দেখা হয়। তাহলে আমরা এই যে এই 4টা মডিউলের আন্ডারে যে বিভিন্ন প্যারামিটারগুলো দেখতেছি, এই সবগুলো প্যারামিটারকে সামারি করে আসলে এটার রেজাল্টটাকে ইন্টারপ্রিট করা হয়। তো আমরা যদি সামারি করে টেবিলে দেখি তাহলে সবগুলোকে এক জায়গায় দেখা যাচ্ছে। এই টেনজাইলের ক্ষেত্রে এলটি, ডব্লিউটি, আরটি দেখতে পারি 3টা। শিয়ারের ক্ষেত্রে G2, HG, 2HG5 দেখা যেতে পারে। ব্যান্ডিংয়ের ক্ষেত্রে B2, HB, তারপরে লেটার কম্প্রেশন, তারপর সারফেস ক্যারেক্টারিস্টিক্স, ফেব্রিক কনস্ট্রাকশন। এই যে সবগুলো দেখলাম উপরে, এগুলাতে এরকম কোডিংয়ে ভিন্ন ভিন্ন জিনিস এখানে দেখা হয়। যেমন কয়েকটা যদি আমি বলি, টেনজাইলের ক্ষেত্রে এখানে হচ্ছে লিনিয়ারিটি অর লোড এক্সটেনশন কার্ভ, লোড ইলংগেশন যে কার্ভ আছে সেটার লিনিয়ারিটি কেমন, মানে লোড অ্যাপ্লাই করলে ইলংগেশন বেশি কোন হারে হয়, টেনজেন্টটা কেমন, কতটা খাড়া ঢালটা, সেটাকে দেখা। তারপরে টেনজাইল এনার্জি, ডব্লিউটি যেটা দেখলাম একটু আগে। টেনজাইল রেজিলিয়েন্সি হচ্ছে আরটি, একটু আগে যেটা দেখলাম আরটি। তো তারপরে জি আছে শিয়ার রিজিডিটি, শিয়ারের ক্ষেত্রে শিয়ার রিজিডিটি। তারপরে হচ্ছে শিয়ারের বিভিন্ন অ্যাঙ্গেল, শিয়ার ফোর্স 0.5 ডিগ্রিতে আর 5 ডিগ্রিতে। তারপরে ব্যান্ডিং রিজিডিটি বিতে। তারপরে হিস্টোরিসিস, অর্থাৎ হিস্টোরিসিস কার্ভ তোমরা দেখছো, অর্থাৎ আমি কোনো কিছুকে শিয়ার করলাম বা ব্যান্ডিং করলাম, ব্যান্ডিং করার পরে এই যে আলটিমেটলি সে কতটুকু অবস্থায় আগের অবস্থায় ফিরে আসলো এবং কীভাবে ফিরে আসলো, একই প্যাটার্নে ফিরে আসলো কিনা, এটা হচ্ছে হিস্টোরিসিস দিয়ে দেখা যেতে পারে। তো হিস্টোরিসিস অফ ব্যান্ডিং মুভমেন্ট। তারপরে হচ্ছে লেটার কম্প্রেশন, লিনিয়ারিটি অফ কম্প্রেশন থিকনেস কার্ভ, অর্থাৎ থিকনেসের সাথে যে কম্প্রেশনের যে সম্পর্ক সেটা কতটা লিনিয়ার, মানে কতটা ঢালটা কতটুকু খাড়া, এটা দেখা হবে। তারপর কম্প্রেশনাল এনার্জি, কম্প্রেশনাল রেজিলিয়েন্সি, এগুলো দেখা হবে। মানে কম্প্রেশন হতে কত এনার্জি লাগে, ডব্লিউসি একদম প্রথমটা, ডব্লিউসি এবং আরসি, আরসি আর ডব্লিউসিও ছিল একটা কম্প্রেশন, মানে এটা আমাদের সবগুলো এখানে আসে নাই। তো ডব্লিউসি এবং আরসি এটা দিয়ে কম্প্রেশনাল এনার্জি আর কম্প্রেশনাল রেজিলিয়েন্সি দেখা হয়। এমআইইউ, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এটা এখানে ছিল 3 নম্বরে ফ্রিকশনের ক্ষেত্রে, যে এটা সারফেস প্রপার্টিজের মধ্যে এমআইইউ অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন দেখা। তারপর হচ্ছে এই কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের আবার গড় দেখা, মিন ডেভিয়েশন অফ এমআইইউ, এমআইইউ এর যে মিন ডেভিয়েশন সেটা। আর এসএমডি, জিওমেট্রিক্যাল রাফনেস, যেটার পরে ওখানে ছিল সারফেসের মধ্যে, এসএমডি জিওমেট্রিক্যাল রাফনেস এটা। তারপরে আরও আছে যে ফেব্রিক কনস্ট্রাকশনের মধ্যে ডব্লিউ আছে ওয়েট, মানে জিএসএম, আর টিউ মানে হচ্ছে ফেব্রিক থিকনেস। তো মূলত এগুলো হচ্ছে প্রপার্টিসগুলো। এই সবগুলো প্রপার্টিসকে তুমি টেস্ট করে একটা সামারি করে যেই মানটা ইন্টারপ্রেট করবা সেটাই হচ্ছে একটা ইভ্যালুয়েশন সিস্টেম, কাওয়াবাটা ইভ্যালুয়েশন সিস্টেম। এখন এই সবগুলো মানকে সামারি করে একটা টেবিলে বা গ্রাফে যখন প্লট করা হবে, এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড দেওয়া আছে, সেই মেথড যখন প্লট করবা তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে একটা ফেব্রিকের অ্যাট এ গ্লান্স তুমি ধারণা পাবা ফেব্রিকের হ্যান্ডেল প্রপার্টিটা কেমন। যেমন তোমাদের কোনো কতগুলো টেস্ট যদি একবারে করে যদি এক জায়গায় দেখানো হয়, তখন সেই এক জায়গা থেকে একটা মানে ধারণা নেওয়া কাপড়ের হ্যান্ডেল প্রপার্টি সম্পর্কে। তোমরা সাইক্রোমেট্রিক চার্ট দেখে থাকবা, সাইক্রোমেট্রিক চার্টে দেখবা যে 7টার মতো এলিমেন্ট একটা গ্রাফে দেখানো হয়েছে। তো তেমনিভাবে এই সবগুলো এলিমেন্টকে একটা অ্যাট এ গ্লান্স পিকচার দিয়ে দেখানোর জন্য এই বিষয়টাকে মানে ডেভেলপ করা আর কি, যাতে করে হ্যান্ডেল প্রপার্টি সম্বন্ধে আমরা একটা অবজেক্টিভ আইডিয়া নিতে পারি। আগের মতো সাবজেক্টিভ না যে শুধুমাত্র হ্যান্ডফিলটা মানুষ হাত দিয়ে চেক করে বলে দিল, এরকম, যাতে মানটা ভেরি না করে। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে আমরা এরপরটাতে চলে যাচ্ছি এফএএসটি। হ্যাঁ, ফেব্রিক অ্যাসুরেন্স বাই সিম্পল টেস্টিং, এফএএসটি সংক্ষেপে বলা হয় এটাকে ফার্স্ট। তো এটা ডেভেলপ করা হচ্ছে সিএসআইআরও, অর্থাৎ এই কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন, সিএসআইআরও, এটা অস্ট্রেলিয়াতে এটার হেড অফিস। কমনওয়েলথ যেসব দেশ আছে সেগুলোর জন্য ইন্ডাস্ট্রিয়াল এবং সায়েন্টিফিক রিসার্চের যে প্রধান কেন্দ্র অস্ট্রেলিয়াতে, সেখান থেকে ডেভেলপ করা হয়েছে। তো এটা আসলে মূলত ফেব্রিকের ডিফরমেশনটা দেখার জন্য কাজ করে। এটা মানে রেজিস্ট্যান্স যেটা মানে কোনো কিছুকে ডিফর্ম করতে চাইলে, যে আগে যেগুলো দেখলাম যে ব্যান্ডিং, কম্প্রেশন,
তারপরে শিয়ার, এই জিনিসগুলো করতে গেলে আসলে কতটা বাধা দেয় সেটা শুধু দেখা হয়। আর এখানে এই ফাস্ট টেস্টিংয়ের সাথে কেইএস এর পার্থক্য হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা দেখা হয় না, মানে রিকভারিটা বা রেজিলেন্স যেটা, সেটা রিকভারিটা দেখা হয় না। রিকভারিটা এখানে ইম্পর্টেন্ট না, মানে এটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে যে এত ঝামেলার মধ্যে না গিয়ে আমি শুধু আমার যেহেতু হ্যান্ডেল প্রপার্টির সাথে সম্পর্ক যেগুলো, অর্থাৎ আমি ব্যান্ড করতে গেলে ব্যান্ড হয় কিনা, কম্প্রেস করতে গেলে কম্প্রেস হয় কিনা, শেয়ার করতে গেলে শেয়ার হয় কিনা, এই জিনিসগুলো শুধুমাত্র দেখা হয়েছে। এটার সাথে কেইএস এর পার্থক্য হচ্ছে এই জায়গাগুলোতে, এবং এই কারণে ইন্ডাস্ট্রিতে এটা বেশি পপুলার, কারণ এটাকে অত বেশি ঝামেলা বা বেশি টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় না, কম টেস্টের মধ্যে দিয়ে আমরা হ্যান্ডেল প্রপার্টিটা ইভ্যালুয়েট করতে পারি। এই জন্য এটা হচ্ছে চিপ মানে সস্তা এবং সিম্পল, এবং অনেকের মতে এটা হচ্ছে কেইএস থেকে কার্যকরী, হয়তো কোয়ালিটির দিক থেকে না, বাট যেহেতু সিম্পল, চিপ এবং এখান থেকে আমরা খুব কুইক রেজাল্ট ইন্টারপ্রেট করতে পারি, সেই জন্য এটাকে অনেকটাই মানে আগের চেয়ে ভালো আর কি, মানে কেইএস থেকে এটা রিভার্সড, মানে আরও শক্তি সামর্থ্য বা বলবান ধরে নেওয়া হয় আর কি। এটা হচ্ছে বিষয়। তো তাই ইন্ডাস্ট্রির জন্য এই জন্য আসলে এটা খুব সুইটেবল আর কি। হ্যাঁ, তো ওখানে যেরকম 4টা মডিউল আছে বা 4টা জিনিস দেখা হয়, এখানেও আচ্ছা এই 4টা একটু দেখে নাও। একটা ফার্স্ট টেস্টের রেজাল্ট এরকম, হ্যাঁ, এইগুলো হচ্ছে টেস্টিংগুলা, WSTR, ST, T2, G, B, F, E100, F, HE, RH। এই যে আগে উপরে যেমন কেইএস এর জন্য তোমাদেরকে মডিউল দেখালাম, তেমনি ফার্স্ট টেস্টের জন্য এরকম একটা মডিউল। এই প্রত্যেকটা টেস্টের জন্য এখানে একটা গ্রেড দেওয়া আছে, নর্মাল রেঞ্জ আছে। এই যে মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। যদি আমি একটা উদাহরণ দিই, মনে করি যে এটাই দেখো, এক্সটেন্সিবিলিটি হচ্ছে 2% লোয়েস্ট আর 2.2% হচ্ছে হাইয়েস্ট। এটা যে কোনো একটা ফেব্রিকের জন্য তারা সেট করে নিয়েছে। তো এই যে 2 আর 2.2 এর মধ্যে যদি এক্সটেন্সিবিলিটি থাকে, মানে তখন এই যে ফেব্রিকের সবগুলো প্রপার্টিস কিন্তু যে এই লাইনটা ইন্ডিকেট করতেছে। তো এক্সটেন্সিবিলিটির ক্ষেত্রে এটা এই বরাবর আছে, তার মানে সাদার মধ্যেই কিন্তু আছে। এটা যদি এদিক দিয়ে আসতো, তাহলে তুমি এখান থেকে অ্যাট এ গ্লান্স পিকচারে দেখে বুঝতে পারতা যে কাপড়ের এই প্রপার্টিটা ভালো না। যেমন কোনটা ভালো না বলতে পারবা? এই চার্টের মধ্যে যেগুলো কালো অংশ দিয়ে গেছে, মানে শেডেড এরিয়া দিয়ে গেছে, সেটা কিন্তু খারাপ। যেমন এই যে ফর্মেবিলিটি, এই কাপড়টার ভালো না। যেই কাপড়ের এই রেজাল্টটা, সেই কাপড়ের ফর্মেবিলিটি কি ভালো না? আমাদের এই যে রেড জুন বলো বা খারাপ যে জুনটা আছে, সেই জুনের মধ্যে দিয়ে গেছে। বাট অনেকগুলো প্রপার্টি ভালো, যেমন এটা ভালো, এটা সাদা অংশ দিয়ে আসছে, এটাও প্রায় সাদা অংশ দিয়ে আসছে, এটাও অল্প সাদা, আবার কিছুটা অংশ একেবারে মানে এক্সটেন্সিবিলিটির একদম ইয়ের কাছাকাছি। এটা কিন্তু আবার খারাপ। ব্যান্ডিং রিজিডিটি যেটা, এটা কিন্তু এই যে শেডের মধ্যে আসছে, এটাও খারাপ। এগুলো ভালো। তো এইরকম অ্যাট এ গ্লান্স সবগুলোকে তুমি একটা স্কেলে দেখে তুমি আসলে কাপড়ের হ্যান্ডেল প্রপার্টি সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো আছে সবগুলোকে একবারে ইন্টারপ্রেট করতে পারবা, একটা রেজাল্ট দাঁড় করাতে পারবা। এই জন্যই আসলে আমাদের এই ফাস্ট টেস্টিং করা বা ফাস্ট চার্ট ডেভেলপ করা। তো এখানে কি বলতেছে এই চার্ট সম্বন্ধে? The whole of the results are plotted on the chart shown in figure, which is similar to the chart produced by the মানে কাওয়াবাতা ইভ্যালুয়েশন সিস্টেম, ফেব্রিক সিস্টেম। ওখানেও এরকম একটা চার্ট ডেভেলপ করা হয়, যেটা একটু আগে বললাম তোমাদেরকে। তো এটা একটা দেখালাম, এই জন্য ওইটা দেখেনি। ওখানেও এরকম সবগুলো মডিউল আছে, সবগুলো মডিউলের জন্য তোমাকে এরকম ইন্ডিভিজুয়াল চার্ট করে, এবং তুমি ফেব্রিক যে টেস্টের রেজাল্টটা পাবা, সেই রেজাল্টটা কোথায় আছে সেই মোতাবেক দেখিয়ে দিতে হবে। তখন অ্যাট এ গ্লান্স তুমি একটা পিকচার পেয়ে যাবা যে আমার এই ফেব্রিকের জন্য অ্যাসোসিয়েটেড যে টেস্টগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা ভালো দিকে আর কোনটা খারাপের দিকে। তখন ডিসিশনটা সহজে এবং কুইকলি নেওয়া যাবে। The shaded area shows region where the fabric properties are likely to cause problems in garments manufacture. এই যে শেডেড এরিয়াগুলো তারা একটা নির্দিষ্ট কাপড়ের জন্য এই শেডেড এরিয়াগুলো সিলেক্ট করে দিয়েছে, যে এই এরিয়াগুলোতে যাওয়া মানে কাপড়ের জন্য পরবর্তীতে গার্মেন্টসে প্রবলেম হতে পারে, এটাকে স্পেসিফাই করা হয়েছে। আর দিস লিমিটস হ্যাভ বিন ডিটারমাইন্ড ফ্রম এক্সপিরিয়েন্স। এই লিমিটগুলো আসলে এক্সপিরিয়েন্স থেকে জাজ করা হয়, অর্থাৎ প্রিভিয়াস একটা ফেব্রিকের এক্সপিরিয়েন্সের জন্য এই লিমিটটা। এখন আমাদের দেশে হয়তো বা 2 থেকে 2.2% পর্যন্ত তারা লিমিট রাখছে, আমরা হয়তো বা এটাকে 1.5 থেকে 3 পর্যন্ত রাখতে পারি। এটা হচ্ছে কে কতটুকু অ্যালাউ করতেছে তার উপর ভিত্তি করে সে ওই স্কেলে ওখানে অ্যালাউন্সটা রাখবে। নর্মাল ভ্যালু যেটাকে আর কি, নর্মাল ভ্যালু রেঞ্জটা সেট করে নেবে এক্সপিরিয়েন্স থেকে। একটা নির্দিষ্ট ফেব্রিকের জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে এই ভ্যালুটা সেট করে দিবে। এরপর তুমি যখন এই সবগুলো মডিউল টেস্ট করবা, এই মডিউলগুলোর জন্য তুমি মানটাকে ইন্টারপ্রেট করবা এবং এরকম একটা লাইন দিয়ে পুরোটাকে দেখাই দিবা, এটা হচ্ছে কাপড়ের রেজাল্টটা, এবং এই রেজাল্টটা তুমি অ্যাট এ গ্লান্স একটা পিকচার আকারে দেখে নিতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে একই কাওয়াবাতাতে যা ফার্স্টেও তাই।
তো ফার্স্টে কী কী জিনিস দেখা হয়, এখানে 4টা জিনিস দেখা হয়। এটা হচ্ছে কম্প্রেশন মিটার, ব্যান্ডিং মিটার, এক্সটেনশন মিটার, আর হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি। ঠিক আছে, ওখানের মতোই, ওখানে যেমন 4টা টেস্টিংয়ের মধ্যে অনেকগুলো মানে মানে পার্ট আছে বা মডিউল আছে, সেখানে এখানেও 4টা, ফার্স্ট 1, ফার্স্ট 2, ফার্স্ট 3 এবং ফার্স্ট 4। তো এখন এখানে একটা জিনিস একটু মাথা রাখা দরকার যে ফার্স্ট 1, 2, 3 এই 3টা, অর্থাৎ কম্প্রেশন, ব্যান্ডিং এবং এক্সটেনশন যেটা আছে, এগুলার যে রেজাল্ট, টেস্টিং রেজাল্ট, এটা ইনস্ট্যান্টলি এবং অটোমেটিক্যালি পাওয়া যায়। কম্প্রেশনের রেজাল্ট, ব্যান্ডিংয়ের রেজাল্ট, এক্সটেনশনের রেজাল্ট অটোমেটিক্যালি এবং ইনস্ট্যান্টলি আমরা পেতে পারি। কিন্তু ডাইমেনশনাল স্টেবিলিটি যে টেস্ট আছে, এটার রেজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি পাওয়া যায় না, এটা রেকর্ড করা হয় ম্যানুয়ালি। এই যে যেমন ফার্স্ট 4 ডাটা আর রেকর্ডেড ম্যানুয়ালি, এটাকে ম্যানুয়ালি মানে অ্যানালাইসিস করা হয়। তো আমরা একটু চলে যাই এই 4টাতে, একটু দেখে নিই যে কোনটা কী কী ইন্ডিকেট করতেছে। তো কম্প্রেশন মিটার, কম্প্রেশন মিটার ওই যে ওইটার মতোই, উপরে যেরকম কেই আছে আমাদেরকে কম্প্রেশন হিসাব করা লাগতো, এখানেও কিছু স্ট্যান্ডার্ড প্রেশারে, স্ট্যান্ডার্ড এরিয়াতে কম্প্রেশনটা দেখতে হবে। তো আমি একটু বলে যাচ্ছি, দিস ইনস্ট্রুমেন্ট মেজার্স ফেব্রিক থিকনেস অ্যাট ভেরিয়াস লোডস অ্যান্ড সারফেস থিকনেস। বিভিন্ন লোডে বিভিন্ন সারফেস থিকনেসের জন্য থিকনেস মেজার করে থাকে, ফেব্রিকের থিকনেস। The fabric thickness at 2 different pressure enables the accurate measurement of surface layer thickness. 2টা প্রেসারের জন্য মূলত কম্প্রেশন মিটার দিয়ে থিকনেসটা দেখা হয়। থিকনেস ইজ মেজার at pressure of 2 gram force per centimeter square. A surface thickness is the difference in thickness of fabric measured at pressure of 2 gram per centimeter square and 100 gram per centimeter. এই দুইটা মানে 2 গ্রাম পার ফোর্স আর হচ্ছে 100 গ্রাম ফোর্স, এই দুইটার মধ্যে থিকনেসটা দেখা হবে। যে দুইটার কথা বলছিল এখানে, এই দুইটা হচ্ছে এটা, মানে 2 রকম প্রেসারে। সো দিস গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য হেয়ারনেস অর সারফেস বাল্ক অফ দ্য ফেব্রিক, ক্লোজলি রিলেটেড টু সারফেস ট্রিটমেন্ট লাইক ব্রাশিং এবং সিনজিংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি যখন ভিন্ন ভিন্ন প্রেসারে 2 গ্রাম ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ারে দেখবা, তখন কিন্তু উপরের অল্প প্রেসার দিচ্ছ, তো এখানে ওই শুধুমাত্র ফাইবারগুলো সহ, উপরে যে প্রোটিন ফাইবারগুলো আছে সেগুলো সহ থিকনেস আসবে। আর যখন 100-এ যাবা, তখন কিন্তু এগুলো সবগুলো, উপরে যে প্রোটিন ফাইবার আছে, হেয়ারি ফাইবারগুলো আছে, সেগুলো সব কিন্তু চেপে যাবে। তখন থিকনেসে যদি হিউজ গ্যাপ পাও, 2 গ্রাম ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার এবং 100 গ্রাম পার ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে যদি গ্যাপটা বেশি হয়, তখন তুমি বুঝতে পারবা যে এখানে প্রোটিন ফাইবার কি আছে, বেশি আছে, যেটা কিনা পরবর্তীতে আমার যে ট্রিটমেন্ট আছে সেটার সাথে সম্পর্কিত। কারণ আমাকে ব্রাশিং করা লাগতে পারে যদি হেয়ারি ফাইবার বেশি থাকে বা প্রোটিন ফাইবার বেশি থাকে, বা সিনজিং করা লাগবে। ঠিক আছে, এইটাকে আমাকে ইন্ডিকেট করতে সহযোগিতা করবে হচ্ছে এই কম্প্রেশন মিটারের এই 2 রকম প্রেসারে এই কম্প্রেশন টেস্ট করাটা। আচ্ছা, তারপর রিলিজ সারফেস থিকনেস ইজ দ্য মেজার অফ দ্য সারফেস থিকনেস আফটার দ্য ফেব্রিক হ্যাজ এক্সপোজ টু স্টিম অর ওয়াটার। তো রিলিজ সারফেস থিকনেসও দেখা হয় যখন ফেব্রিককে স্টিমে অথবা ওয়াটারে এক্সপোজ করা হয়, তখন এটা কতটুকু স্ফীত হয় এই জিনিসটা দেখা হবে। তো এটা হচ্ছে গেল কম্প্রেশন মিটারের কথা। তারপর 2 হচ্ছে ব্যান্ডিং মিটার, এখানেও তো ব্যান্ডিং দেখা হবে, বুঝতেই পারতেছো, ব্যান্ডিং একটা সার্টেন অ্যাঙ্গেলে। তো এটা ব্যান্ডিংয়ের জন্য একটা মানে স্ট্যান্ডার্ড মেথড বলা আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে, এটা 3356/1961 এই স্ট্যান্ডার্ডে ব্যান্ডিংটা টেস্ট করা হবে, ব্যান্ডিং লেন্থ। তো ব্যান্ডিং লেন্থ ইজ কভার্ড ইন্টু ব্যান্ডিং রিজিডিটি কনভার্টেড। ব্যান্ডিং লেন্থকে আমরা ব্যান্ডিং রিজিডিটিতে কনভার্ট করতে পারি। তোমরা যখন ব্যান্ডিং পড়ছো তখন সেখানে আমরা এই কথাগুলো বলছি যে ব্যান্ডিং রিজিডিটি, ফ্লেক্সুরাল রিজিডিটি, এগুলোতে ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনে বসিয়ে নিতে হয়। তো ইকুয়েশনে বসিয়ে নিলে আমরা ব্যান্ডিং রিজিডিটি টেস্ট করতে পারি, হুইচ ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ফেব্রিক স্টিফনেস। ওই আমরা ফেব্রিক স্টিফনেস চ্যাপ্টারে কিন্তু এটা পড়ছি যে আমি যে ব্যান্ডিং অ্যাঙ্গেল হিসাব করি বা ব্যান্ডিং লেন্থ হিসাব করি, তো এই ব্যান্ডিং লেন্থটা দিয়ে কিন্তু আমরা রিজিডিটি হিসাব করতে পারি, আর রিজিডিটির সাথে আমাদের স্টিফনেসের ডিরেক্ট রিলেশন আছে। The operator error is in aligning the sample is eliminated with the use of an optical sensor. এটা তো সহজ কথা, অপটিক্যাল সেন্সর ইউজ করে এলিমিনেট করা হয় এররটা। The main problem associated with bending rigidity occurs in fabric that have low values, যেগুলোর ভ্যালু কম, মানে ব্যান্ডিং লেন্থ অনেক কম, মানে খুব বেঁকে যায়, কাপড়টা খুব সফট, তাদের ক্ষেত্রে সমস্যা। These fabrics due to the age with which they bend would be difficult to handle or সিউ, মানে এই কাপড়গুলো যেগুলো একদম খুব বেশি সফট, এগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে এগুলোকে হ্যান্ডেল প্রপার্টি ডিফিকাল্ট করা, মানে জাজ করা ডিফিকাল্ট এবং সুইং করাটাও কষ্টকর। তো ফেব্রিক এক্সটেন্সিবিলিটি ইজ কম্বাইন্ড উইথ ব্যান্ডিং রিজিডিটি টু গিভ ফর্মেবিলিটি, এ পারফরমেন্স রিলেটেড টু দ্য ইন্ডিকেশন অফ সিম পাকারিং, বা সিম পাকারিংয়ের ক্ষেত্রে ফর্মেবিলিটি মানে বিন্যাসটা আর কি,
বিন্যাসের যে রিজিডিটিটা সেটাকে আমাদেরকে একটা ধারণা দিতে সহযোগিতা করে, যেটা ফর্মেবিলিটি। আর এই ফর্মেবিলিটির সাথে আমাদের সিম পাকারিংয়ের সম্পর্ক আছে, পরবর্তীতে গার্মেন্টসের ক্ষেত্রে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর এক্সটেনশন মিটার 3 নম্বরটা, দ্য ইনস্ট্রুমেন্ট মেজার ফেব্রিক এক্সটেনশন অ্যাট ভেরিয়াস লোডস অ্যান্ড বায়াস এক্সটেনশন। এক্সটেনশন ইজ ডিসপ্লেড অ্যাজ দ্য পার্সেন্টেজ উইথ এ 0.1% রেজলিউশন। তো এক্সটেনশনটা 0.1% রেজলিউশন পর্যন্ত, মানে ফিরে আসা পর্যন্ত এক্সটেনশনটা দেখা হয়। আর এক্সটেন্সিবিলিটি ইজ মেজার্ড অ্যাট 3 লোডস, 5 গ্রাম পার সেন্টিমিটার, 20 গ্রাম পার সেন্টিমিটার, 100 গ্রাম পার সেন্টিমিটার। 3 অবস্থায় এক্সটেন্সিবিলিটি দেখা হয়। তো ডিফারেন্স বিটুইন E5 অ্যান্ড E20, এই দুইটার ক্ষেত্রে প্রথমে এই E5 এবং E20 যেটা আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স ইজ ইউজ টু ক্যালকুলেট ফর্মেবিলিটি। আমরা যে একটু আগে ফর্মেবিলিটির কথা বললাম, এই ফর্মেবিলিটি ক্যালকুলেট করার জন্য এই দুইটার ডিফারেন্সটাকে কনসিডারেশনে নিয়ে আসা হয়। E100টা ইউজ করা হয় টু কন্ট্রোল চার্ট, মানে ফেব্রিকের ফিঙ্গারপ্রিন্ট বের করতে। একটা কন্ট্রোল চার্টে, ওই যে আমাদের যে চার্টটা দেখছো সেই কন্ট্রোল চার্টে দেখানোর জন্য, অ্যাজ দ্য মেজার অফ ফেব্রিক এক্সটেন্সিবিলিটি। ইফ দ্য ভ্যালু ইজ বিলো অ্যাপ্রক্সিমেটলি 2%, দেন দ্য ফেব্রিক উইল বি ডিফিকাল্ট টু এক্সটেন্ড ডিউরিং সিম ওভারফিট। এই সিম ওভারফিট করতে গেলে, একটা সিম উপর দিয়ে আরেকটা সিম ওভারফিট করার জন্য যদি 2%-এর বেশি এক্সটেনশন হয়, তখন কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করবে। মূলত এটা গার্মেন্টসের সমস্যার জন্যই এই কনফর্মেবিলিটিটা জানা জরুরি। তারপরে বায়াস এক্সটেনশন ইজ কনভার্টেড টু শিয়ার রিজিডিটি। এটাকে শিয়ার রিজিডিটিতে কনভার্ট করা হয়। শিয়ার রিজিডিটির ফর্মুলা আছে, হুইচ ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ফেব্রিক লুজনেস। শিয়ার রিজিডিটির সাথে, যেমন ব্যান্ডিংয়ের সাথে ব্যান্ডিং কাপড় ব্যান্ড হওয়ার সম্পর্ক, তেমনি শিয়ার রিজিডিটির সাথে ফেব্রিকের লুজনেস বা টাইটনেসের সম্পর্ক আছে। এটা ডিরেক্টলি রিলেটেড। অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ফেব্রিক হ্যান্ড, যেটা ফেব্রিক হ্যান্ডলিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, কারণ ফেব্রিক যত লুজ হয় বা টাইট হয়, তার সাথে কাপড়ের হ্যান্ড ফিলটা সফট এবং হার্ড হওয়ার সম্পর্ক রয়েছে। তারপরে শিয়ার রিজিডিটি বিলো 30 নিউটন পার মিটার। শিয়ার রিজিডিটি আমরা হিসাব করবো, সেটা যদি 30 নিউটন পার মিটারের কম হয়, দ্য ফেব্রিক ডিফর্মস সো ইজিলি দ্যাট ইজ মে গিভ প্রবলেমস ইন হ্যান্ডলিং, লেইং আপ অ্যান্ড সুইং। এই 3টা জায়গাতে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে যখন কিনা শিয়ার রিজিডিটি অনেক কম হবে। তো কনভার্সলি, ইফ ইট ইজ অ্যাবভ 80 নিউটন পার মিটার, যদি এটা 80 নিউটন পার মিটারের চেয়ে বেশি হয়, দ্য ফেব্রিক ক্যান বি ডিফিকাল্ট টু ওভারফিট, মোল্ড অ্যাটসেট্রা। যেমন এই শেয়ার রিজিডিটিতে কনভার্ট করতে হবে বায়াস এক্সটেনশনকে। আর এই শেয়ার রিজিডিটি যদি 30 নিউটন পার মিটারের চেয়ে কম হয়, তখন যখন সমস্যা আছে। আবার এটা 80 নিউটন পার মিটারের চেয়ে বেশি হলেও কিন্তু আবার সমস্যা আছে। তাহলে এই বিষয়গুলো হ্যান্ডেল প্রপার্টির সাথে সরাসরি সম্পর্কিত। তারপর হচ্ছে ফার্স্ট 4, যেটা ডাইমেনশনাল স্টেবিলিটি, যেটা রেজাল্টটা সাথে সাথে পাওয়া যায় না, এটা ম্যানুয়ালি টেস্ট করতে হয়, অটোমেটিক না। সো দিস মেজার্স রিল্যাক্সেশন, শ্রিঙ্কেজ, হাইগ্রেল এক্সপানশন, মানে পানিগ্রাহী হয়ে কতটুকু এক্সপান্ড করলো রিল্যাক্সেশন হওয়ার পরে। দ্য টেস্ট ইজ কমপ্লিটেড ইন লেস দেন অ্যান আওয়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য কনভেনশনাল 1 ডে টেস্ট। এটা নর্মালি আমরা যখন রিল্যাক্সেশন টেস্ট করি বা ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্ট করি, একদিন পর্যন্ত কন্ডিশনিং করার জন্য রেখে দিতে হয় পরিবেশে। কিন্তু এখানে এই সময়টাকে বাঁচাতে হবে, কারণ এই জন্য যেহেতু এটা কুইক করতে হবে, অন্য সবগুলো অটোমেটিক রেজাল্টে চলে আসে, এটা 1 ঘন্টার মধ্যে রেজাল্টটাকে টেস্ট করা হয় আর কি। 1 ঘন্টায় যতটুকু অবস্থায় আছে সেই অবস্থায় টেস্ট করা হয়, এবং সবাই যেহেতু 1 ঘন্টায় টেস্ট করবে, সেই জন্য সবার রেজাল্টটা একই রকম আসবে। দ্য ফোর্সড কনভেকশন ওভেন, মানে একটা শুকানোর জন্য যে ওভেন ইউজ করা হয়, এ টেমপ্লেট অ্যান্ড এ রোলার আর দ্য অনলি ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু দ্য টেস্ট। একটা ওভেন শুকানোর জন্য একটা টেমপ্লেট লাগবে, যেটার মধ্যে দিয়ে আমি কাটবো কাপড়কে, আর রোলার লাগবে, আমি মাপবো। ডাইমেনশন স্টেবিলিটি তো আসলে ডাইমেনশনটা দেখা ওয়াশিং করার পরে, অর্থাৎ ডাইমেনশন কত কমে আসলো বা বেড়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার ডাইমেনশন স্টেবিলিটি। এটাই শুধু ম্যানুয়াল টেস্ট, আর বাকিগুলো হচ্ছে অটোমেটিক এবং কুইক টেস্ট। তো আমরা যদি এখানে সামারি করি, ফার্স্ট 1 2 3 4, এই দেখো ফার্স্ট 1 হচ্ছে থিকনেস কম্প্রেশন দেখতে হবে, যেটা কিনা আমাদের প্রবলেম কোথায়, ফিনিশ স্টেবিলিটিতে, মানে প্রেসিংয়ে সমস্যা করতে পারে। ফার্স্ট 2 দ্য ব্যান্ডিংটা আমার কাটিংয়ে সমস্যা করতে পারে, অটোমেটেড হ্যান্ডলিংয়ে সমস্যা করতে পারে। ফার্স্ট 3তে আমরা এক্সটেন্সিবিলিটি দেখি, শিয়ার রিজিডিটি দেখি। এই যে এক্সটেন্সিবিলিটিতে পরে শিয়ার রিজিডিটিতে কনভার্ট করা হয়, বা এক্সটেনশনটাকে শিয়ার রিজিডিটিতে কনভার্ট করা হয়। তাহলে এই শিয়ার রিজিডিটি আমার লেইং আপ, মোল্ডিং এবং স্লিভ ইনসারশনে সমস্যা করবে, আর এক্সটেন্সিবিলিটি হচ্ছে লেইং আপ, প্যাটার্ন ম্যাচিং, ওভারফিট সিম, আর হচ্ছে মোল্ডিং, এগুলোর জন্য সমস্যা করবে। কম হলে যেমন সমস্যা করবে, বেশি হলেও সমস্যা করবে। ফার্স্ট 2 and 3, এটা হচ্ছে ফর্মেবিলিটি। এই যে 2 এবং 3-এর সমন্বিত রূপ ছিল ফর্মেবিলিটি। 2-এ ছিল ফর্মেবিলিটি, আবার এখানে 3-এও ফর্মেবিলিটি ছিল, ঠিক আছে। 3-এ ফর্মেবিলিটি মানে হচ্ছে ওই দুইটা ডিফারেন্স, ওই যে 20 এবং 5-এর, দ্য ডিফারেন্স বিটুইন E5 and E20 ইজ ইউজড অ্যাজ ক্যালকুলেট ফর্মেবিলিটি। তো এই ফর্মেবিলিটি যখন আমি 2 এবং 3 থেকে পাবো, এটা কিন্তু সিম পাকারিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর।
কাপড়ের হ্যান্ডেল প্রপার্টির জন্য। ফার্স্ট 4 রিল্যাক্সেশন শ্রিঙ্কেজ, এটা হচ্ছে সাইজিংয়ের জন্য, সিম পাকারিংয়ের জন্য এবং প্লিটিংয়ের জন্য। প্লিট তো বুঝো, শার্টের যে সামনে যেটা থাকে এটাকে আমরা প্লিট বলতেছি। আর হাইগ্রাল এক্সপানশন, এটা হচ্ছে এপিয়ারেন্স লুজ এবং প্লিটিং। এপিয়ারেন্স লুজ মানে হচ্ছে কাপড়কে মানে ওয়াটারে নিয়ে গেলে তখন তার এপিয়ারেন্সটা ঠিক করে থাকে কিনা, এটাও কিন্তু হ্যান্ডেল প্রপার্টির সাথে সম্পর্কিত। তো আশা করি বুঝতে পারছো। এখানে আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, যেহেতু নাই, আমি একটু খুব সংক্ষেপে ইউজটাতে চলে যাচ্ছি। তুমি এই ফার্স্ট টেস্টারকে কোথায় ইউজ করবা? ফার্স্টকে ইউজ করার পরে কাইন্ডলি ফার্স্ট ক্যান টেল ওয়ান হাউ ওয়েল এ ফেব্রিক উইল পারফর্ম। আসলে আমার কাপড়টা গার্মেন্টসে এবং পরবর্তী স্টেজগুলোতে কেমন পারফর্ম করবে এই বিষয়টাকে আমাকে ইন্ডিকেট করতে সহযোগিতা করবে ফার্স্ট টেস্ট। আর হচ্ছে অ্যাবনর্মাল ফার্স্ট ফেব্রিক ফিঙ্গারপ্রিন্টস পয়েন্ট টু পটেনশিয়াল প্রবলেম এরিয়াস। আমার যখন অ্যাবনর্মাল হবে, ফার্স্ট প্রপার্টিসগুলোর মধ্যে চার্টের মধ্যে ভেরিয়েশন থাকবে, অ্যাবনর্মালিটি শো করবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে আমার সমস্যাটা কোথায়, যে কোন কোন ইন্ডিকেটরগুলোতে আমার অ্যাবনর্মালিটি শো করতেছে, আমার নর্মাল যে রেঞ্জ আছে সেই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে কাপড়ের যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা এটাকে ফিঙ্গারপ্রিন্ট বলতেছি, যে চার্টটা এই যে এটা, এই ধরনের একটা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুমি কী কী জিনিস ডিসিশন নিতে পারতেছো। সেটা কি? ফেব্রিক স্পেসিফিকেশন, ডেভেলপিং নিউ ফেব্রিক, নতুন ফেব্রিক ডেভেলপের ক্ষেত্রে কম্পেয়ারিং ফেব্রিক ফিনিশিং রুটস। ফিনিশিং রুটস কীভাবে কম্পেয়ার করতে পারো? যেমন আমি ফিনিশিং করছি একটা পারফরমেন্স ইনক্রিজ করার জন্য, ফিনিশিংয়ের আগে ফার্স্ট টেস্টারের চার্ট কেমন দেখাচ্ছে আর ফিনিশিংয়ের পরে কেমন দেখাচ্ছে, তাহলে ফিনিশিং থেকে কতটুকু ইমপ্রুভ করলো সেটা দেখতে পারবা। অ্যাসেসিং স্টেবিলিটি অফ ফিনিশড ফেব্রিক্স, ফিনিশ ফেব্রিকের স্টেবিলিটি দেখতে পারবো। প্রিডিক্টিং টেইলরিং পারফরমেন্স, যে পরবর্তী গার্মেন্টসে গিয়ে এটা সেলাই করতে গেলে বা বিভিন্ন সিম প্রাকারিং যে সমস্যাগুলো এগুলো কেমন হবে সেটাকে আগে থেকে একটু প্রিডিক্ট করা। আর ফাইনাল গার্মেন্টস এপিয়ারেন্স, গার্মেন্টসের যে এপিয়ারেন্সটা আছে সেটা সম্বন্ধে একটা ধারণা পাওয়া। তো ব্রড সেন্সে, একেবারে ব্রড এরিয়াতে ফেব্রিক ফিনিশিংয়ে, যেটাকে বললাম একটু আগে, ফিনিশিংয়ের পারফরমেন্সটাকে তুমি মেজার করতে পারবা। টেলারেবিলিটিতে দেখতে পারবা, টেলারেবিলিটিতে অনেকগুলো বিষয় দেখতে পারবা, যেমন ফর্মেবিলিটি অ্যান্ড সিম পাকারিং ফার্স্ট 2 এবং 3 এর সাহায্যে, তারপরে লেইং আপ অ্যান্ড কাটিং, এটা ফার্স্ট 3 এর সাহায্যে, সুইং অ্যান্ড লং সিম, সুইং অফ লং সিম সুইংয়ের ক্ষেত্রে ফার্স্ট 3 দেখতে পারবা। স্টিমিং অ্যান্ড প্রেসিং, এটা ফার্স্ট 4 দেখতে পারবা। স্টিমিং অ্যান্ড প্রেসিং যেটা দেখতে পারবা ফার্স্ট 4-এ, যেমন প্রেসিং অপারেশন রিলাই অন অ্যামাউন্ট অফ ফেব্রিক শ্রিঙ্কেজ, গার্মেন্টস এপিয়ারেন্স ইজ এফেক্টেড বাই ফেব্রিক শ্রিঙ্কেজ। ফেব্রিক শ্রিঙ্ক করলে গার্মেন্টসের এপিয়ারেন্সের কিন্তু সমস্যা হবে, সেই জন্য স্টিমিং এবং প্রেসিং যে করবো আমি, সেই ক্ষেত্রে এপিয়ারেন্সটা চেঞ্জ হওয়া বা কিনা এটা দেখা যাবে। তারপরে আফটার কেয়ার মাস্ট বি টেকেন হোয়েন ডিলিং উইথ দ্য ফেব্রিক্স হুইচ এক্সিবিট এক্সেসিভ শ্রিঙ্কেজ। এক্সেসিভ শ্রিঙ্কেজের ক্ষেত্রে আমার কেয়ারটা কেমন হবে এটা। আর সে গার্মেন্টসের যে এপিয়ারেন্স, এটা হচ্ছে ফার্স্ট 4 দিয়ে, ডিউরিং কন্ডিশন অফ হাই রিলেভেন্ট হিউমিডিটি দ্য অনসেট অফ পাকার ক্যান বি অ্যাট্রিবিউটেড ইন পাস্ট টু ইনক্রিজিং ফেব্রিক ডাইমেনশন, অর্থাৎ হাইগ্রাল যে এক্সপানশন আছে সেই এক্সপানশনটা আমাদের গার্মেন্টসের এপিয়ারেন্সের সাথে সম্পর্কিত। তো ফার্স্ট টেস্টিং থেকে মূলত আমরা এই কাজগুলোতে, টেইলরেবিলিটি এবং ফেব্রিক ফিনিশিংয়ের এই বিষয়গুলোতে আমরা ইন্টারপ্রিট করতে পারি, অর্থাৎ দেখতে পারি, বা এই বিষয়গুলো সম্বন্ধে প্রিডিক্ট করতে বা কাজ করতে আমরা এই ফার্স্ট যে চার্টটা আছে বা ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এই দুইটা হচ্ছে মূলত ওই হ্যান্ডেল প্রপার্টি টেস্টিংয়ের দুইটা মেথড বা টেকনিক ডেভেলপকৃত। আরেকটা আছে সেটা বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে ইউএসএতে ডেভেলপ করা ফেব্রোমিটার। আমাদের এই সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে এই দুইটা যেহেতু আছে আমরা এই দুইটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম।